বন্ধুরা, টিএমসির বিপক্ষে কথা বললে পরিণতি কি হতে পারে তা তো আপনারা সবাই জানেন, কিন্তু আজ বুকে সাহস নিয়ে এই দলের এমন কিছু গোপন সত্য তুলে ধরব যা শুনলে আপনাদের হোশ উড়ে যাবে। এছাড়া অনুপ্রবেশ নিয়ে তো আপনারা অনেক ভিডিওই দেখেছেন, কিন্তু এই ভিডিও থেকে আপনারা এমন কিছু জানতে পারবেন যা আগে কখনো শোনেননি। আপনারা যদি ভেবে থাকেন হুমায়ুন কবির দ্বারা বাবরি মসজিদ নির্মাণ এবং নতুন রাজনৈতিক দল গঠন, এছাড়া ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর ভারতের 15 কিলোমিটার ভিতর পর্যন্ত মুসলিম জনসংখ্যার অস্বাভাবিক বৃদ্ধি, তৃণমূল কংগ্রেস দ্বারা এসআইআরের বিরোধিতা করা, বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা, হঠাৎ করে বাংলাদেশে হিন্দু নির্যাতন বেড়ে যাওয়া, ভারত বিরোধী নেতা ওসমান হাদির মৃত্যু, বাংলাদেশে থাকা ভারতীয় হাইকমিশন অফিসে হামলার চেষ্টা এবং বাংলাদেশিদের দ্বারা বৃহত্তম বাংলাদেশের মানচিত্র প্রকাশ, প্রত্যেকটি আলাদা আলাদা ঘটনা, তাহলে আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। আসলে জানলে অবাক হবেন, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া এই সমস্ত ঘটনা একই সুতোয় বাঁধা একটি গভীর ষড়যন্ত্রের অংশ মাত্র। এর সাথে যদি আপনারা ভেবে থাকেন পশ্চিমবঙ্গে ঘাপটি মেরে বসে থাকা অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের এসআইআরের মাধ্যমে চিহ্নিত করা যাবে, তাহলে এটি আপনাদের সবথেকে বড় ভুল ধারণা। কখনো কি ভেবে দেখেছেন যে বাংলাদেশিরা দিনে 5 বার ভারতের দুর্নাম করে, যাদের ধারণা ভারত একটি হিন্দুবহুল রাষ্ট্র যেখানে মুসলিমরা শান্তিতে থাকতে পারে না, সেরকম একটি দেশে কেন এসে তারা বসতি স্থাপন করে? কি তাদের আসল উদ্দেশ্য? কেন সীমান্তে এত বিএসএফ থাকা সত্ত্বেও অনুপ্রবেশকারীদের আটকানো সম্ভব হয় না? বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের তুলনায় কেন মুসলিম অনুপ্রবেশকারীরাই খুব দ্রুত এবং খুব সহজেই ভারতীয় নথিপত্র তৈরি করে ফেলে? এছাড়া অনুপ্রবেশকারীরা কেন বেছে বেছে পশ্চিমবঙ্গ এবং আসামের সীমান্তবর্তী জেলাগুলোতেই বসতি স্থাপন করে? এই সমস্ত প্রশ্নের তথ্যসহ উত্তর পাবেন এই ভিডিও থেকে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর এটি দেখার পর আপনাদের মাথা থেকেও ধর্মনিরপেক্ষতার সমস্ত ভূত নেমে দৌড়ে পালিয়ে যাবে। ভারত যতদিন টুকরা টুকরা না হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত তারা বাংলাদেশকে শান্তিতে থাকতে দেবে না। বন্ধুরা, এই ব্যক্তি বাংলাদেশ সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেল, নাম আমান আজমি। এর স্বপ্ন ভারতবর্ষকে টুকরো টুকরো করা। এছাড়া বাংলাদেশিদের 4 দিনে কলকাতা দখল করার হুঁশিয়ারি তো আপনাদের অবশ্যই মনে আছে। এবার আমাদের জলপাইগুড়ির দাপুটে তৃণমূল নেতা কৃষ্ণ দাসের বক্তব্যটা একবার শুনুন। যে বাংলাদেশ পাকিস্তান আমাদের পড়শি বলতে আমাদের ভাই, আমাদের লড়াই করা দরকার চায়নার সঙ্গে, তাদের সঙ্গে লড়াই করা উচিত। কিন্তু আমাদের ভাইয়ের সঙ্গে এইভাবে আমাদের বাজে মন্তব্য করা, তাদের সঙ্গে ঝগড়া করা, তাদের সঙ্গে সময় নষ্ট করা, এটা ঠিক নয়। মানে যেই বাংলাদেশিরা ভারতকে টুকরো টুকরো করতে চায়, যেই পাকিস্তান ভারতে পরমাণু হামলার হুমকি দেয়, তারা নাকি আমাদের ভাই, তাদের নিয়ে বাজে কথা বলা আমাদের উচিত না। আপনাদের মধ্যে কারা কারা এই ব্যক্তিকে চেনেন? এর নাম মিজানুর রহমান আজহারি, বাংলাদেশের একজন বিখ্যাত আলেম ও বক্তা, যে কিনা গাজওয়ায় হিন্দের মাধ্যমে ভারত দখল করে দিল্লির লালকেল্লায় কালেমার পতাকা উড়াতে চায়। অথচ আমাদের পশ্চিমবঙ্গের নদিয়ায় আয়োজিত একটি ওয়াজ মাহফিলে এই ভারত বিরোধীকে প্রধান বক্তা হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে। আপনারা কি এই ভদ্র মহিলাকে চেনেন? ইনি মালদার রশিদাবাদের তৃণমূল নেত্রী, নাম লাভলি খাতুন। তৃণমূলের টিকিটে ভোটে জিতে রশিদাবাদের পঞ্চায়েত প্রধানও হয়েছিলেন। কিন্তু অভিযোগ রয়েছে এই ভদ্র মহিলা আসলে একজন বাংলাদেশি নাগরিক, যার আসল নাম নাসিয়া শেখ। 2015 সালে একজন ভারতীয় ব্যক্তিকে বাবা বানিয়ে জাল ভোটার কার্ড এবং জন্ম সার্টিফিকেট তৈরি করেন এই তৃণমূল নেত্রী। খোদ টিএমসির আরেক নেত্রী রাহেনা সুলতানা লাভলি খাতুনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। এমনকি প্রশাসনিকভাবেও প্রমাণিত হয় যে তার শংসাপত্রের নথিপত্র ভুয়া। কিন্তু আশ্চর্যজনকভাবে নতুন খসড়া ভোটার তালিকাতেও নাম রয়েছে এই লাভলি খাতুনের। এখন আপনারা ভাবছেন বাংলাদেশি হওয়া সত্ত্বেও কিভাবে নাম উঠল? তো বন্ধুরা, এখানেই তো আসল রহস্য। এর উত্তর আপনাদের পরে দেব। তার আগে এটা জেনে নিন যে এই পর্যন্ত কি পরিমাণ অনুপ্রবেশ হয়েছে। বন্ধুরা, বর্তমানে ভারতের সবথেকে আলোচিত বিষয় হলো অবৈধ অনুপ্রবেশ এবং এসআইআর। ফুটপাতের চায়ের দোকান থেকে শুরু করে সংসদ ভবন, সব জায়গাতেই একই আলোচনা। ধারণা করা হয় বর্তমানে ভারতের বিভিন্ন স্থানে প্রায় 2 কোটি অনুপ্রবেশকারী রয়েছে। আর এই অনুপ্রবেশকারীদের 80% ঘাপটি মেরে আছে পশ্চিমবঙ্গ ও আসামে। আপনাদের মধ্যে অনেকের ধারণা বাংলাদেশ একটি গরিব রাষ্ট্র, তাই কাজের সন্ধানেই এই অনুপ্রবেশকারীরা ভারতে আসে। কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা, কারণ আজ থেকে 10 বছর আগেও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রথম পছন্দ পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও ঝাড়খণ্ডের তুলনায় বাংলাদেশ মাথাপিছু আয়, জিডিপি, বেকারত্ব সহ বিভিন্ন প্যারামিটারে এগিয়ে ছিল, এমনকি এখনও আছে। বর্তমান সময়ে বাংলাদেশে একজন অদক্ষ রাজমিস্ত্রি শ্রমিক দৈনিক 750 থেকে 800 টাকা রোজগার করে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 580 টাকা। সেখানে আমাদের পশ্চিমবঙ্গে একজন অদক্ষ রাজমিস্ত্রি শ্রমিকের দৈনিক রোজগার মাত্র 400 থেকে 450 টাকা। আসলে এই অনুপ্রবেশকারীরা নিজে থেকে আসে না, এদেরকে পরিকল্পিতভাবে ভারতে পাঠানো হয়।
তাই খেয়াল করে দেখবেন বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের তুলনায় অনেক দ্রুত এবং খুব সহজেই মুসলিম অনুপ্রবেশকারীরা ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র তৈরি করে ফেলে। থাকতে পারছি না বলে ওই জন্য আবার বাংলাদেশে ফিরে যাচ্ছে। আপনারা ভোটার কার্ড কিভাবে বানালেন? ডকুমেন্টস দিয়েছিল, আমাদের পাড়ায় সব ডকুমেন্টস সব দিয়ে গেছিল। কোন দলের লোকেরা গিয়েছিল আমাদের কাছে? আমাদের টিএমসি। তোমরা কি ভোট দিতে? জান কিসে ভোট দিতে? আমি টিএমসি। আপনারা কি জানেন ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর ভারতের 15 কিলোমিটার ভিতর পর্যন্ত যদি একটি কাল্পনিক রেখা টানা হয়, যেটি পশ্চিমবঙ্গের সুন্দরবন থেকে শুরু করে দক্ষিণ ত্রিপুরার কাঞ্চাপুর পর্যন্ত বিস্তৃত, তাহলে দেখা যাবে এই 15 কিলোমিটার এলাকার প্রায় 95% অঞ্চল মুসলিম সংখ্যাগরিষ্ঠ। অথচ 1947 সালে রেডক্লিফ লাইন আঁকার সময় একমাত্র মুর্শিদাবাদ ছাড়া সীমান্তবর্তী অঞ্চলগুলোতে হিন্দুরাই ছিল সংখ্যাগরিষ্ঠ। আর কোনো একটি রাষ্ট্রের সীমান্তবর্তী অঞ্চলে যদি শত্রু রাষ্ট্রের অনুপ্রবেশকারীদের উপস্থিতি থাকে, তাহলে সেটা যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা কল্পনাও করতে পারবেন না। বন্ধুরা, আসাম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে এই পর্যন্ত কি পরিমাণ ডেমোগ্রাফিক পরিবর্তন হয়েছে তার ডেটা দেখলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। আপনারা কি জানেন 1947 সালে দেশভাগের সময় মাত্র 3 দিনের জন্য বর্তমান বাংলাদেশের খুলনা বিভাগ ছিল ভারতের অংশ, আর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা ছিল পাকিস্তানের অংশ। 14ই আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে বহরমপুরের স্কয়ার ফিল্ডে পাকিস্তানের জাতীয় পতাকাও উত্তোলন করা হয়েছিল। আর এমনটা হওয়ার পেছনে কারণ ছিল তৎকালীন ধর্মীয় জনসংখ্যার অনুপাত। 1947 সালে মুর্শিদাবাদের মোট জনসংখ্যার 55% ছিল মুসলিম আর 45% ছিল হিন্দু। অন্যদিকে খুলনার হিন্দু জনসংখ্যা ছিল 52% আর মুসলিম জনসংখ্যা ছিল 48%। কিন্তু 18ই আগস্ট রাত 12টার পর এক ঐতিহাসিক সিদ্ধান্তে এই অবস্থার পরিবর্তন ঘটে। খুলনা চলে যায় পাকিস্তানের অধীনে আর মুর্শিদাবাদ যুক্ত হয় ভারতের সঙ্গে। কিন্তু আজ এই দুই অঞ্চলের ধর্মীয় জনসংখ্যার চিত্র দেখলে অবাক হতে হয়। 1947 সালে মুর্শিদাবাদে মুসলিম জনসংখ্যা ছিল 55% আর হিন্দু জনসংখ্যা ছিল 45%। কিন্তু বর্তমানে সেখানে হিন্দু জনসংখ্যা কমে 30% নেমে এসেছে আর মুসলিম জনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 70%। অন্যদিকে খুলনা জেলা পাকিস্তানের অংশ হওয়ার পর থেকে সেখানে হিন্দু জনসংখ্যা 52% থেকে কমে 24% এসে দাঁড়িয়েছে আর মুসলিম জনসংখ্যা 48% থেকে বেড়ে হয়েছে 76%। একই রকম চিত্র দেখা যায় মালদা জেলাতেও। 1952 সালে মালদার মোট জনসংখ্যার 36% ছিল মুসলিম আর হিন্দু ছিল 64%। কিন্তু বর্তমানে মালদায় মুসলিম জনসংখ্যা বেড়ে 55% পৌঁছেছে আর হিন্দু জনসংখ্যা 64% থেকে কমে 45% নেমে এসেছে। উত্তরের জেলা কোচবিহারেও একই অবস্থা। 1952 সালে কোচবিহারে মুসলিম জনসংখ্যা ছিল 12%, আজ তা বেড়ে 25% এসে দাঁড়িয়েছে। সবথেকে ভয়ঙ্কর পরিস্থিতি আসামে। 1952 সালের জনগণনা অনুসারে আসামে মুসলিম জনসংখ্যা ছিল মাত্র 12%, অথচ অবিশ্বাস্যভাবে তা বেড়ে বর্তমানে 40% পৌঁছে গেছে। এমনকি আসামের 35টি জেলার মধ্যে 11টি জেলাতে মুসলিমরাই সংখ্যাগরিষ্ঠ আর কাকতালীয়ভাবে এই জেলাগুলো বাংলাদেশের সীমান্তবর্তী। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আশঙ্কা করেছেন মুসলিম জনসংখ্যা আর মাত্র 10% বাড়লেই আসাম বাংলাদেশের অংশ হয়ে যেতে পারে। এখন অনেকেই বলবে অনুপ্রবেশ নয়, বরং স্বাভাবিক জন্মহারের কারণেই মুসলিম জনসংখ্যা বেড়েছে। আপনারাও যদি এমন কিছু ভাবেন তাহলে বলে রাখি, মুর্শিদাবাদ জেলা সীমান্তবর্তী বাংলাদেশের রাজশাহী ডিভিশন, যেখানে মুসলিমরা মোট জনসংখ্যার 93.11%, সেখানেই 2001 সাল থেকে 2011 সাল পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 12.60%। অথচ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে মুসলিম জনসংখ্যা 70% হওয়া সত্ত্বেও এই সময়কালের মধ্যে এখানকার জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 21.1%। আসলে অনুপ্রবেশ ছাড়া এত বিশাল ডেমোগ্রাফিক পরিবর্তন নিয়ে আসা কখনোই সম্ভব না। আপনারা হয়তো দেখেছেন সাম্প্রতিক সময়ে অরুণাচল প্রদেশ থেকে একের পর এক ভিডিও ভাইরাল হচ্ছে। অনুপ্রবেশকারীরা কিভাবে অরুণাচলের ডেমোগ্রাফিকে পরিবর্তন করার জন্য রাজ্যের বিভিন্ন স্থানে প্রশাসনের অনুমতি ছাড়াই মসজিদ নির্মাণ এবং বিভিন্ন এলাকার নাম পরিবর্তন করে বিভিন্ন ইসলামিক নামের নামকরণের চেষ্টা করছে। 1971 সালে অরুণাচলে মুসলিম জনসংখ্যা ছিল মাত্র 0.18%, কিন্তু 2011 সালের জনগণনা অনুসারে মুসলিম জনসংখ্যা প্রায় 11 গুণ বৃদ্ধি পেয়ে 1.95% পৌঁছে গেছে। স্থানীয়দের অভিযোগ, পরিকল্পিতভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা আসামে প্রবেশের পর ভারতের জাল ভোটার কার্ড জোগাড় করে ভারতীয় নাগরিক সেজে অরুণাচলে প্রবেশ করে সেখানকার ডেমোগ্রাফিকে পরিবর্তন করছে। কয়েকদিন আগেই অরুণাচল প্রদেশ থেকে 2 জন পাকিস্তানি জঙ্গিকে গ্রেফতার করেছে সেখানকার পুলিশ, যারা বাংলাভাষী অনুপ্রবেশকারীদের সঙ্গেই বসবাস করছিল। আর মালদা, মুর্শিদাবাদ থেকে যে এই পর্যন্ত কি পরিমাণ জঙ্গি গ্রেফতার হয়েছে তা গুণে শেষ করা যাবে না। আর এই অনুপ্রবেশ নিয়ে তৃণমূলের নেতাদের প্রশ্ন করলেই
বিএসএফ এর ঘাড়ে দোষ চাপিয়ে বলে দেয় বর্ডারে এত বিএসএফ থাকা সত্ত্বেও অনুপ্রবেশকারীরা কিভাবে ভারতে প্রবেশ করে। इसलिए बांग्लादेशी घुस रहे, कहां से घुस रहे? बॉर्डर से। बॉर्डर किसका है? बीएसएफ के। बीएसएफ किसका है? सेंट्रल के। होम मिनिस्टर क्या कर रहे हैं? চলুন বিষয়টা ক্লিয়ার করি। ভারতে মোট 2,70,000 বিএসএফ সদস্য রয়েছে, যাদের মূল দায়িত্ব ভারত পাকিস্তান এবং ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা প্রদান করা। যেখানে ভারত বাংলাদেশ সীমান্তের দৈর্ঘ্য 4,096 কিলোমিটার আর ভারত পাকিস্তান সীমান্তের দৈর্ঘ্য 3,300 কিলোমিটার, অর্থাৎ মোট 7,400 কিলোমিটার সীমান্তের নিরাপত্তার দায়িত্ব 2,70,000 বিএসএফ এর। আপনারা জানলে অবাক হবেন, 1986 সাল পর্যন্ত ভারত বাংলাদেশ সীমান্তে কোনো কাঁটাতারের বেড়াই ছিল না। 1987 সাল থেকে সীমান্তে বেড়া নির্মাণ শুরু হয়, আর সম্পূর্ণ সীমান্তে একসঙ্গে নয়, বরং বছরের পর বছর ধরে পর্যায়ক্রমে এই কাজ এগিয়েছে। 2023 সালেও ভারত বাংলাদেশ সীমান্তে প্রায় 1500 কিলোমিটার এলাকা কাঁটাতারবিহীন ছিল, এমনকি বর্তমানেও প্রায় 500 কিলোমিটার সীমান্তে কাঁটাতার নেই। এখন অনেকেই বলবে, তাহলে কি ভারত সরকারের টাকার অভাব রয়েছে? কেন কাঁটাতারের বেড়া নির্মাণ হচ্ছে না? এর উত্তর পেতে হলে আগে ভারত বাংলাদেশ সীমান্তের বাস্তব গঠন বুঝতে হবে। আমাদের ধারণা হলো কাঁটাতারের এক পাশে ভারত, আরেক পাশে বাংলাদেশ, কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। ভারত বাংলাদেশের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী সীমান্তের শূন্যরেখা থেকে 135 মিটারের মধ্যে কোনো কাঁটাতার বা স্থায়ী স্ট্রাকচার নির্মাণ করা যাবে না। মানে আমরা যেই কাঁটাতারগুলো দেখি সেগুলো আসলে ভারতের ভেতরে শূন্যরেখা থেকে 135 মিটার দূরে নির্মিত, অর্থাৎ কাঁটাতার থেকে আরও 135 মিটার দূর পর্যন্ত ভারতের ভূখণ্ড থাকে। ভারত বাংলাদেশ সীমান্তে এমন অনেক গ্রাম আছে যেগুলো একেবারে শূন্যরেখা বরাবর অবস্থিত। এসব এলাকায় গেলে অনেক সময় বোঝা যায় না যে কোন ঘরগুলো ভারতীয়দের আর কোন ঘরগুলো বাংলাদেশিদের। এই অবস্থায় বিএসএফ শূন্যরেখা বরাবর কাঁটাতারের বেড়া নির্মাণ করতে গেলে বাংলাদেশের বর্ডার গার্ড বিজেপি তাদের বাধা দেয়। তাদের বক্তব্য, বিএসএফ শূন্যরেখা থেকে 135 মিটার দূরে কাঁটাতারের বেড়া নির্মাণ করুক। কিন্তু সমস্যা হলো, বিএসএফ যদি 135 মিটার ভেতরে কাঁটাতারের বেড়া নির্মাণ করে, তাহলে শূন্যরেখা ঘেঁষা অনেক ভারতীয় গ্রাম কাঁটাতারের বাইরে চলে যাবে। তাই বিভিন্ন স্থানে স্বয়ং সীমান্তবর্তী ভারতীয়রাই বিএসএফকে কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা দেয়। এছাড়া ভারত বাংলাদেশ সীমান্তের বিভিন্ন অংশে জমি অধিগ্রহণের ঢিলিমির জন্য কাঁটাতারের বেড়া নির্মাণ এখনও অসম্পূর্ণ। আর এই বিষয়ে কেন্দ্রীয় সরকার বারবার উদ্যোগ নিলেও রাজ্য সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো রকম সহযোগিতা পাওয়া যায়নি। এ পর্যন্ত জমি অধিগ্রহণের জন্য কেন্দ্রের তরফ থেকে পশ্চিমবঙ্গ সরকারকে 11টি চিঠি পাঠানো হয়েছে এবং রাজ্য সরকারের আধিকারিকদের সঙ্গে 7 বারেরও বেশিবার বৈঠক হয়েছে। এমনকি কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদন পাওয়ার পর কাঁটাতার নির্মাণে সীমান্তবর্তী জমি কিনে নেওয়ার জন্য প্রয়োজনীয় অর্থও পাঠানো হয়েছে রাজ্য সরকারের কাছে। তবুও রাজ্য সরকার জমি অধিগ্রহণে কোনো রকম সহযোগিতা করছে না। তাই দেশের নিরাপত্তার স্বার্থে কেন্দ্র সরকারকে বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে। এখন প্রশ্ন উঠতেই পারে, দেশের সুরক্ষা নিশ্চিত করার জন্য সীমান্তে কাঁটাতারের বেড়া যখন অত্যন্ত জরুরি, তখন জমি অধিগ্রহণে এমন ঢিলিমি করার পেছনে তৃণমূল সরকারের কোন স্বার্থ রয়েছে? এছাড়া ভারত বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্যের মধ্যে প্রায় 178 কিলোমিটার এলাকা খাল, বিল, নদী ও পাহাড়ে ঘেরা, যেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ কার্যত অসম্ভব। তবুও এত প্রতিকূলতার মাঝেও দেশের নিরাপত্তার স্বার্থে বিএসএফ সর্বদা সজাগ। 2014 সাল থেকে 2024 এই 10 বছরে শুধু অবৈধভাবে ভারতে ঢোকার সময় 18,000-এরও বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করেছে বিএসএফ। এই বিশাল সীমান্তের কোনো না কোনো অংশে প্রায় প্রতিদিনই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশের সময় সীমান্তরক্ষী বিএসএফের হাতে গ্রেফতার হয়। বাংলাদেশি সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে 2015 থেকে 2025 সালের মধ্যে অবৈধভাবে অনুপ্রবেশের সময় বিএসএফের গুলিতে 313 জন বাংলাদেশি নিহত হয়েছে, আর আহতের সংখ্যা 330 জন। এছাড়া এই টাইমলাইনে 10,000-এরও বেশি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করেছে বিএসএফ। এত কিছুর পরেও যদি ধরে নেওয়া হয় যে বিএসএফ সীমান্তে নিরাপত্তা দিতে ব্যর্থ, তাহলে এখন প্রশ্ন হলো, অনুপ্রবেশের পর এরা কিভাবে, কাদের সাহায্যে জাল নথিপত্র তৈরি করে? কেন পশ্চিমবঙ্গের পুলিশ ও গোয়েন্দা বিভাগগুলো এই অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে ও ধরতে ব্যর্থ হয়? কেন্দ্রীয় গোয়েন্দারা দিল্লি থেকে এসে মালদা, মুর্শিদাবাদ থেকে জেএমবি জঙ্গিদের গ্রেফতার করে নিয়ে যায়, অথচ রাজ্য পুলিশ থানার আশেপাশে ঘাপটি মেরে বসে থাকা সাধারণ অনুপ্রবেশকারীদের খুঁজে পায় না। আসলে বন্ধুরা, যে পরিমাণ অনুপ্রবেশ হওয়ার কথা ছিল তার বড় অংশই আজ থেকে 15-20 বছর আগেই হয়ে গেছে, যখন সীমান্তে কোনো কাঁটাতারের বেড়া ছিল না। সেই সময় লক্ষ লক্ষ অনুপ্রবেশকারী ভারতে ঢুকে পড়েছে এবং আজ তারা ভারতীয় নাগরিক সেজে সীমান্ত এলাকায় বসে পুরো নেটওয়ার্ক চালাচ্ছে। মানব পাচার, চোরাচালান, জাল নথি সবকিছুর মূল মাথা তারাই। শাসক দলের কিছু স্থানীয় নেতা ও কিছু দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারদের ছত্রছায়ায় বসেই তারা অনুপ্রবেশের নেটওয়ার্ক চালাচ্ছে।
তাই কেন্দ্রীয় সরকার এই সমস্যার সমাধানে যখন সীমান্ত এলাকায় বিএসএফ এর ক্ষমতা 15 কিলোমিটার থেকে বাড়িয়ে 50 কিলোমিটার পর্যন্ত করার সিদ্ধান্ত নেয়, তখন তৃণমূল কংগ্রেস কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে। হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ঘটনা প্রায় 5 গুণ বেড়েছে। 2011 সালে পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় বিএসএফ মোট 577 জন অনুপ্রবেশকারীকে আটক করেছিল, কিন্তু তৃণমূল ক্ষমতায় আসার পর মাত্র 2 বছরের ব্যবধানে অর্থাৎ 2013 সালে পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তে 2815 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করা হয়। উল্লেখযোগ্য বিষয় হলো ভারতের মোট 5টি রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে, কিন্তু এই 5 রাজ্যের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়েই সর্বাধিক অনুপ্রবেশের ঘটনা ঘটে। দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন অনুসারে 2023-24 এবং 2025 সালের মার্চ মাস পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্ত থেকে বিএসএফ মোট 2688 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে ফেরত পাঠিয়েছে। পশ্চিমবঙ্গের পর দ্বিতীয় স্থানে রয়েছে মিজোরাম, যেখানে এই সংখ্যা 1671 জন। মেঘালয় সীমান্তে অনুপ্রবেশের সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম, মাত্র 199 জন। অন্যদিকে বিজেপি শাসিত ত্রিপুরা সীমান্ত দিয়ে গত 3 বছরে 771 জন অনুপ্রবেশকারী অনুপ্রবেশের চেষ্টা করেছে। এছাড়া আসাম সীমান্ত দিয়ে গত 3 বছরে মাত্র 51টি অনুপ্রবেশের চেষ্টা হয়েছে। আর সবথেকে অবাক করা বিষয় হলো অন্যান্য রাজ্যের সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সংখ্যা ধীরে ধীরে কমে আসলেও পশ্চিমবঙ্গে ঠিক তার উল্টা চিত্র দেখা যাচ্ছে। এখানে প্রতি বছর সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সংখ্যা বেড়েই চলছে। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে বিএসএফ নাকি ভারতীয় নাগরিকদের ধরে ধরে বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে। আসুন দেখি মুখ্যমন্ত্রীর কথায় কতটুকু সত্যতা রয়েছে। আসলে অপারেশন সিঁদুর চলাকালীন সময়ে বাংলাদেশিরা পাকিস্তানের পক্ষ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পরিকল্পিতভাবে ফেক নিউজ এবং উস্কানিমূলক প্রচার চালাচ্ছিল। ফলস্বরূপ বিজেপি শাসিত রাজ্যগুলোতে অবৈধভাবে ঝুপড়ি বানিয়ে বসবাস করা 10,000-এরও বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে শনাক্ত করে সে সমস্ত রাজ্যের পুলিশ প্রশাসন। গ্রেফতারের পর এই অনুপ্রবেশকারীদের বিমান যোগে ভারত বাংলাদেশ সীমান্তে নিয়ে আসা হয় এবং রাতের আধারে এই সমস্ত অনুপ্রবেশকারীকে পুশব্যাক করা হয় বাংলাদেশে। শুধুমাত্র 7 মে 2025 থেকে 2 জুন 2025 পর্যন্ত সময়ের মধ্যেই 2000-এরও বেশি অবৈধ বাংলাদেশিকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো অনুপ্রবেশকারীরা বাংলাদেশে প্রবেশের পর যখন নিজ দেশের বর্ডার গার্ড এবং পুলিশের হাতে ধরা পড়ে, তখন তারা নিজেরাই স্বীকার করেছে যে তারা সবাই বাংলাদেশি নাগরিক। কাজের সন্ধানে বিভিন্ন সময় অবৈধভাবে তারা সীমান্ত পার করে ভারতে গিয়েছিল। এমনকি বাংলাদেশের পুলিশ প্রশাসন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে তারা সবাই বাংলাদেশি নাগরিক যারা অবৈধভাবে বিভিন্ন সময় ভারতে গিয়েছিল। বন্ধুরা, এবার আসি ভিডিওর মূল বিষয়ে। অনুপ্রবেশকারীরা কেন ভারতে আসে, কি তাদের প্রকৃত উদ্দেশ্য? এই প্রসঙ্গে মূল আলোচনায় যাওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রায়ই শোনা যায় বাংলাদেশিরা অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করে যে পশ্চিমবঙ্গ সহ 7 সিস্টার দখল করে তারা গ্রেটার বাংলাদেশ নির্মাণ করবে। আমরা অনেক সময় এই ধরনের বক্তব্যকে ব্যঙ্গ করে উড়িয়ে দেই। আমাদের মনে হয় ভারত তো বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্র, তার উপর পরমাণু শক্তিধর। তুলনায় বাংলাদেশ একটি ছোট ও দুর্বল রাষ্ট্র। তারা কিভাবে আমাদের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হবে? কিন্তু এখানে একটি বিষয় গভীরভাবে বোঝা জরুরি যে যুদ্ধ মানেই শুধু অস্ত্র আর সামরিক শক্তির লড়াই নয়। ইতিহাস প্রমাণ করে দীর্ঘমেয়াদী ও গভীর রণকৌশলের মাধ্যমে, এমনকি অস্ত্র ছাড়াও অপেক্ষাকৃত বড় ও শক্তিশালী প্রতিপক্ষকেও দুর্বল করা সম্ভব। আর এই বাস্তবতা আজ থেকে প্রায় 2500 বছর আগেই মহান পণ্ডিত চাণক্য তার অর্থশাস্ত্রে লিখে গেছেন। আসলে গ্রেটার বাংলাদেশ ধারণাটি নতুন কিছু নয়। কট্টরপন্থীরা নীরবে সুপরিকল্পিতভাবে এই ভাবনাকে বাস্তবায়নের চেষ্টা শুরু করেছে আজ থেকে প্রায় 70 বছর আগে থেকেই। আর এই কৌশলকে অনেকেই বিনা যুদ্ধে ভারত দখল নামে চিহ্নিত করেন। একসময় মুসলিম লীগের নেতাকর্মীরা স্লোগান দিত, লড়কে লিয়ে পাকিস্তান, হাসকে লেঙ্গে হিন্দুস্তান। আর এই স্লোগানের আড়ালেই লুকিয়ে ছিল এক গভীর রাজনৈতিক কৌশল। আসলে ভারত একটি গণতান্ত্রিক দেশ। এখানে লোকসভা বিধানসভায় যে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে, দেশের ক্ষমতাও তার হাতেই থাকবে। আর এই ব্যবস্থাকেই কেন্দ্র করে দীর্ঘদিন ধরে এক ধরনের নিঃশব্দ পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চলছে। বিশেষজ্ঞদের মতে কট্টরপন্থীরা এই পরিকল্পনা ধীরে ধীরে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যার কিছু কিছু লক্ষণ এখন থেকেই পরিলক্ষিত হচ্ছে। আর মাত্র অপেক্ষা 20 বছরের। আগামী দিন পশ্চিমবাংলায় কে মুখ্যমন্ত্রী হবে সেটা মুসলমান ঠিক করবে। আপনারা কি বলছেন? এই ভিডিওর দ্বিতীয় পর্বে আপনারা জানতে পারবেন বৃহত্তর বাংলাদেশ নির্মাণের ধারণাটি কোথা থেকে এসেছিল, কিভাবে তারা এই পরিকল্পনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এই পর্যন্ত তারা কতটুকু সফলতা পেয়েছে এবং শাসক দলের কোন কোন নেতা এই পরিকল্পনার সঙ্গে জড়িত।
তাই বন্ধুরা, আপনাদের মধ্যে যারা যারা নতুন দর্শক তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমরা খুব শীঘ্রই এই ভিডিওর দ্বিতীয় পর্ব নিয়ে আসব। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে একদমই ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই বন্ধুরা। জয় হিন্দ, জয় ভারত।